হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি ভিন্নধর্মী ভিডিওতে। এটি একটি ভিন্নধর্মী ভিডিও বললাম এই কারণে যে আমরা এই ভিডিওতে পড়াশোনা বিষয়ক কোনো কিছু আলোচনা করব না। তোমরা সবাই সমসাময়িক বাংলাদেশ সম্পর্কে অবগত আছো। গত 3 সপ্তাহ যাবৎ আমরা এবং আমাদের প্রিয় মাতৃভূমি যে দিনগুলোর ভিতর দিয়ে আমরা গিয়েছি সেই দিনগুলো এখানে নতুন করে ব্যাখ্যা করার ওরকম প্রয়োজন নেই, কারণ তোমাদের সরাসরি অংশগ্রহণ এবং নেতৃত্বের মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই বিপ্লবের ব্যাপারটা সফলতাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের অংশগ্রহণ এবং নেতৃত্বের মাধ্যমেই কিন্তু আজকে এরকম একটা বাংলাদেশ কি আমরা পেয়েছি, যেখান থেকে হয়তো একটি নতুন দিনের সূচনা হওয়া সম্ভব, যেখান থেকে আমরা একটি বৈষম্যহীন, সুন্দর এবং শান্তিপূর্ণ বাংলাদেশ ভবিষ্যতে প্রত্যাশা করতে পারি। তো আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ পেতে আমাদের, বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশনের করণীয় কি, আমরা কিভাবে অবদান রাখতে পারি, এরকম কিছু ব্যাপার আমি এখানে জাস্ট ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। তো এটা ভিডিওটা করা এই চিন্তা ভাবনা থেকে যে আমাদের এই চ্যানেলের মেজরিটি পার্সেন্ট অডিয়েন্স আমাদের স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী, যারা আমরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। তো আমরাই হয়তো এখান থেকে অনেকেই দেশের বিভিন্ন ভালো পদে থাকব, যেখান থেকে অনেক বেশি অবদান রাখার সুযোগ থাকবে। তো আমরা সেই জায়গাগুলো থেকে কীভাবে অবদান রাখতে পারি, বা আমাদের নিজেদের জায়গা থেকে কীভাবে সৎ থাকতে পারি, বা আমাদের করণীয় কী, এরকম কিছু ব্যাপারে জাস্ট আমি এখানে তুলে ধরবো। তো তার আগে গিয়ে আমরা এবং গিয়ে আমি তাদের প্রতি শোকাহত, যাদের রক্তের বিনিময়ে এই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তাদের যে অবদান সেটা আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না। আমরা গিয়ে সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং পাশাপাশি তাদের যে বিদেহী আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তো আমাদের আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, বা আমাদের জনগণ এবং সরকার উভয়ের কী করণীয়, এরকমভাবে আমি এই ব্যাপারটা এখানে আলোচনা করব। কারণ শুধুমাত্র সরকার অথবা শুধুমাত্র জনগণ একটা দেশকে কিন্তু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে না। তো প্রথম যে দুইটা অংশ, যে লিখাগুলো মেইনলি নীল লিখা, সেই লিখাগুলোতে কি মেইনলি আমি মনে করি যে সরকারের করণীয়, এই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। তো সরকারের দায়িত্বের মধ্যে আমরা বলতে পারি কি দুর্নীতিকে কঠোরভাবে দমন করতে হবে, এটা একদম ফার্স্ট এবং একদম সবথেকে ইম্পর্ট্যান্ট গিয়ে ব্যাপার এটা। তারপর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি আমরা বিগত সময়গুলোতে দেখতে পারি যে উচ্চপদস্থ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা, যারা কি দুর্নীতির মাধ্যমে এবং টাকা পয়সার মাধ্যমে পাহাড় সম পরিমাণ গিয়ে সম্পদ কিন্তু তারা গড়েছে। তো এটা মেইনলি আমি মনে করি যে তারা নির্দিষ্ট সময় পর পর তাদের যে গিয়ে জবাবদিহিতার মুখোমুখি এটা না হওয়া এবং তাদের তদারকি না করা। তো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের অবশ্যই নির্দিষ্ট সময় পর পর জবাবদিহিতার মুখোমুখি করতে হবে, বা তাদের যে কোনো সন্দেহমূলক আচরণকে অবশ্যই ট্র্যাক করতে হবে। তো আমরা বিগত সময়ে দেখতে পাই পরিবহন সহ বিভিন্ন খাতে গিয়ে কিন্তু সিন্ডিকেট গড়ে উঠেছিল। তো আমাদের এই সিন্ডিকেটের বিরুদ্ধেও কিন্তু আমাদের অবশ্যই সোচ্চার হওয়া লাগবে। তো তারপর আমাদের খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ, এই খাতগুলোতে গিয়ে আমাদের উন্নতির সুযোগ আছে। কারণ বিগত সময়গুলোতে এই খাতগুলা অনেকটা নড়বড়ে অবস্থায় চলে গেছে বলা যায়। তো এইটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটাতে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। শিক্ষার প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের শিক্ষার প্রতিষ্ঠানে যে রাজনীতির প্রভাব, সেটা আমরা বিগত সময়ে কি পদে পদে খেয়াল করেছি যে এটার কি রেজাল্ট আসলে কীভাবে কি আমাদেরকে মানে নেগেটিভভাবে প্রভাবিত করছে। তো আমরা কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি চাই না, এবং কোনো পাওয়ার প্র্যাকটিস আমরা চাই না। তো এইগুলো কি সরকার বাস্তবায়ন করবে বলে আমি আশাবাদী। তো তারপর আসে কি আমাদের করণীয়। কারণ কি আমরা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু আমরা নাগরিক। তো আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতন হই, তাহলে সেটার রেজাল্টটা কি আরও বেশি পজিটিভভাবে কি সেটা বিস্তার হবে, এবং কি রেজাল্টটাও আরও বেশি ভালো হবে। তো আমি মনে করি আমাদের পাওয়ার প্র্যাকটিসের যে অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু পাল্টাতে হবে। আমরা অনেক সময় ভাবি যে পাওয়ার প্র্যাকটিস শুধুমাত্র দলীয় যে নেতাকর্মী বা এমপি মন্ত্রীরা করে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা আমাদের জায়গা থেকে কিন্তু অনেক সময় আমরা পাওয়ার প্র্যাকটিস করি। একদম ইজি এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো গিয়ে আমি কোনো একটা অফিসে গেলাম একটা কাজ করার জন্য, গিয়ে আমি দেখলাম গিয়ে কি আমার সামনে আরও 20 জন দাঁড়িয়ে, মানে আমার কাজটা করার জন্য আমার 20 জনের লাইনে দাঁড়াতে হচ্ছে। তখন আমি একটা অল্টারনেটিভ পথ খুঁজি যে এই কাজটা আমি 20 জনের পিছনে না দাঁড়িয়ে কীভাবে গিয়ে করতে পারি। যে কি আমি দেখি যে এই অফিসে আমার কোনো ফ্রেন্ড সার্কেল আছে কিনা, বা গিয়ে কোনো আত্মীয় স্বজন আছে কিনা, যাদের একটা ফোন কল দিয়ে আমি কাজটা করিয়ে নিতে পারার কোনো একটা ওয়ে বের করতে পারি কিনা। তো সেটাও কিন্তু আমরা গিয়ে প্র্যাকটিস করতে চেষ্টা করি। এটাও কিন্তু এক ধরনের পাওয়ার প্র্যাকটিস। হয়তো এটা স্মল স্কেলে, হয়তো আমরা এতটা খেয়াল করি না, কিন্তু এটাও কিন্তু গিয়ে একটা সময় আমাদের অভ্যাসে পরিণত হইলে, আমরা যখন উঁচু পদে যাব, তখন আমরা কিন্তু এই অভ্যাসটা ত্যাগ করতে পারবো না। তো আমাদের এই পাওয়ার প্র্যাকটিসের যে অভ্যাসটা, এই অভ্যাসটা কি পাল্টাতে হবে। সেটা যে কোনো ছোটো জায়গা হোক অথবা বড় জায়গা হোক। আমাদের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এখানে 3টা সেন্টেন্স ও দুর্নীতি।
তো এখানে হচ্ছে কি এই ব্যাপারটাকে আমি এরকমভাবে মানে ব্যাখ্যা করব যে বা মনে করি যে আমাদের দুর্নীতি এবং হচ্ছে পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন এগুলো হচ্ছে একই সূত্রে গাঁথা। আমরা হচ্ছে কি আমাদের জীবনের একটা বৃহৎ অংশ জুড়ে থাকে যে পরিবারকে আমরা কীভাবে বেশি সাপোর্ট দেব বা হচ্ছে পরিবারকে ভালো রাখবো, তারপর হচ্ছে প্রতিবেশীদের সামনে আমি কীভাবে হচ্ছে আরেকটু আমার নিজের ভালো অবস্থান তুলে ধরবো বা প্রতিবেশী থেকে কীভাবে এগিয়ে থাকবো। আত্মীয় স্বজনের সাথে কিন্তু আমাদের একটা অঘোষিত প্রতিযোগিতা থাকে যে মানে আত্মীয় স্বজনের থেকে আমার অর্থবিত্ত বা ক্ষমতা কতটুকু হচ্ছে বেশি, ঠিক আছে, এটা হচ্ছে একটা অঘোষিত প্রতিযোগিতা কিন্তু চলতে থাকে। তো এই প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য মেনলি হচ্ছে আমরা দুর্নীতির দ্বারস্থ হই, যে আমরা দুর্নীতি করে কীভাবে হচ্ছে আরও বেশি টাকা পয়সা ইনকাম করা যায়, আমার পরিবারকে আরও বেশি সাপোর্ট দেওয়া যায়, প্রতিবেশীর সামনে আরও কীভাবে দেখা যায় যে আমার অনেক টাকা পয়সা। তো মেনলি হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলোকে বা এই গোলটাকে অর্জন করার জন্যই মেনলি হচ্ছে কি আমরা দুর্নীতি করে থাকি। তো আমাদের এই যে প্রতিযোগিতাটা, অঘোষিত যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। লুটপাট ও ভাঙচুরের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা অনেক সময় হচ্ছে গিয়ে অনেক দাবি দাওয়া উত্থাপন করি আমাদের হচ্ছে গিয়ে অফিস বা হচ্ছে প্রতিষ্ঠান বা হচ্ছে রাষ্ট্রের কাছে। তো অনেক সময় আমরা হচ্ছে গিয়ে এটা সফল করার জন্য লুটপাট এবং হচ্ছে গিয়ে ভাঙচুর কিন্তু করে থাকি, যার ফলে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আমাদের এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের দাবি দাওয়া অবশ্যই থাকতে পারে, সেটা আমরা অবশ্যই উত্থাপন করব, তবে আমরা হচ্ছে গিয়ে কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মাধ্যমে নয়। আমরা হচ্ছে যেরকম এই কোঠা আন্দোলন দেখেছি, এইটাতে কিন্তু আমরা হচ্ছে এরকম কোনো শুরুর দিকে যে অংশটা, সেখানে কোনো সহিংসতা বা হচ্ছে গিয়ে কি লুটপাট বা ভাঙচুর এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পারি নাই। সরকার পতনের পর কিছুটা হচ্ছে ভাঙচুর হয়েছে, সেটাকে হচ্ছে কি আমি অন্যভাবে নিচ্ছি, মানে ওইটাতে আমি হচ্ছে ফোকাস যদি বাদ দিই তাহলে হচ্ছে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের পরবর্তী আরও ভবিষ্যতে দাবি দেওয়া আসতে পারে, সেই দাবি দেওয়াগুলো এরকমভাবে অর্জন করে নিতে হবে। তারপর আসে হচ্ছে কি আমাদেরকে সভ্য এবং সচেতন নাগরিক হতে হবে। আমাদের সরকার তো অবশ্যই হচ্ছে সাপোর্টিভ হতে হবে, পাশাপাশি আমরা জনগণ আমাদের নিজেদের জায়গা থেকে কতটুকু সভ্য, আমাদের হচ্ছে চারপাশকে আমরা কতটুকু ভালো রাখতে পারতেছি, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা হচ্ছে পরিবহন ব্যবস্থা, আশেপাশের হচ্ছে এনভায়রনমেন্ট, সেইগুলোকে আমি কতটুকু হচ্ছে সুন্দর রাখতে পারতেছি, কতটুকু ক্লিন রাখতে পারতেছি, কারোর সাথে আমরা হচ্ছে কীরকম সভ্য আচরণ করতে পারতেছি, এটা কিন্তু হচ্ছে গিয়ে উন্নত জাতি করার একটা সবথেকে মানে প্রথম শর্ত, ঠিক আছে, প্রথম ক্রাইটেরিয়া। তো আমাদের হচ্ছে গিয়ে নাগরিকভাবেও সচেতন হওয়া লাগবে যে আমাদের আশেপাশে যদি কেউ হচ্ছে গিয়ে অবৈধ কোনো কিছু করে বা হচ্ছে গিয়ে কি অবৈধভাবে পাওয়ার প্র্যাকটিস করে, তো সেখান থেকে কীভাবে রুখে দাঁড়ানো যায় বা সেটা কীভাবে হচ্ছে গিয়ে একটা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রতিরোধ গড়ে তোলা যায়, এরকমভাবেও কিন্তু আমাদের সচেতন হওয়া লাগবে। কারণ আমরা যদি হচ্ছে গিয়ে দীর্ঘ সময় সচেতনতা হারিয়ে ফেলে বসে থাকি, তাহলে কিন্তু একটা মানে শক্তি তখন মাথাচাড়া ওঠার সাহস পায়। তো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সংস্কৃতি থেকেও কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যেই বাংলাদেশ, এই জনপদে কিন্তু আমরা ইসলাম ধর্মের পাশাপাশি আরও অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। তো আমরা হচ্ছে চাই যাতে সবাই একসাথে আমরা মিলেমিশে সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি। আমাদের এরকম কোনো কিছু করা যাবে না যে হচ্ছে গিয়ে আমার এই কথায় বা হচ্ছে আচরণে যাতে ভিন্ন ধর্মের কেউ ধর্মীয়ভাবে আঘাতপ্রাপ্ত না হয়, তাদের অনুভূতিতে যাতে আঘাত না লাগে। এটা শুধুমাত্র হচ্ছে আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা আছি তাদের জন্য না, যারা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী আছে, ঠিক আছে, তাদেরও সেটা করণীয় যে তাদেরও এরকম কোনো কিছু করা যাবে না যার ফলে আমরা আঘাতপ্রাপ্ত হই, ঠিক আছে। বা আমার যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা আমি হচ্ছে কারো উপর যাতে ফোর্স করে চাপিয়ে না দিই, কাউকে যেন আমি হচ্ছে বাধ্য না করি। তো কারো ধর্মীয় অনুভূতিতে কোনোভাবেই হচ্ছে আঘাত করা যাবে না। অনেক সময় দেখা যায় হচ্ছে কি বাহিরের বিভিন্ন অপশক্তি বা হচ্ছে গিয়ে ধর্মীয় বিভিন্ন দাঙ্গা লাগানোর জন্য, দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেক হচ্ছে গিয়ে উচ্ছৃঙ্খল মানুষও কিন্তু এটার সাথে জড়িত থাকতে পারে। তো সেইগুলোকেও আমাদের হচ্ছে কঠোর হাতে দমন করতে হবে। কারণ এই উপমহাদেশের ধর্মটা হচ্ছে গিয়ে একটা মানে বিভাজন তৈরি করার একটা সবথেকে বেশি অস্ত্র। এটা বিভিন্নভাবে অনেকেই কাজে লাগানোর চেষ্টা করতে পারে, সেই ব্যাপারেও আমাদের সজাগ এবং হচ্ছে সচেতন থাকতে হবে। তবে ভিন্নমত মানেই বৈরিতা নয়, এটা আমাদের শিখতে হবে। আমাদের সেটা হতে পারে রাজনৈতিকভাবে অথবা অন্য কোনোভাবে, ঠিক আছে, যে কোনোভাবেই হোক ভিন্নমত থাকতেই পারে। আমি যে ব্যাপারটা বিশ্বাস করি বা যে কাজটা আমি হচ্ছে করতে চাই, এই কাজটা হচ্ছে গিয়ে কি অন্যজনের কাছে ভালো নাও লাগতে পারে বা হচ্ছে গিয়ে তার মতের সাথে সেটা নাও মিলতে পারে, ঠিক আছে। তো এই ভিন্নমত মানেই তাকে যে হচ্ছে আমার দমন করতে হবে, ঠিক আছে, তার সাথে আমার একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, এরকম কিন্তু না, যদি না সেটা আমাকে পার্সোনালি ক্ষতি না করে বা সমাজের কোনো ক্ষতি না করে, ঠিক আছে। এখন আমি এরকম একটা কাজ করতেছি যেটা আসলে হচ্ছে গিয়ে কি সমাজ এবং হচ্ছে দেশ জাতির জন্য ক্ষতিকর, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে হচ্ছে দমন করবা, কিন্তু জাস্ট আমার কোনো একটা বিশ্বাস, সেটা যে কোনো পলিটিক্যাল হতে পারে বা ধর্মীয় হতে পারে বা যাই কিছু হোক না কেন, যেটা আমি জাস্ট পালন করি, আমি কাউকে প্রভাবিত করতেছি না, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ব্যাপারটার জন্য তোমার যেরকম আমার সাথে মানে বৈরিতা তৈরি করা উচিত না, ঠিক এরকম আমার জায়গা থেকেও
তোমার সাথে আমার হচ্ছে বৈরিতা তৈরি করা সম্ভব না, তোমার যদি এই ব্যাপারটা থাকে বা তোমার মাঝে আমি এটা খেয়াল করি, ঠিক আছে, যতক্ষণ না সেটা সমাজ এবং হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ক্ষতি সাধন না করে, ঠিক আছে। তো সুদূর প্রসারী ও সৃষ্টিশীল চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের যে আজকের কোনো একটা কাজ সেটা হচ্ছে ভবিষ্যতে দেশকে কিভাবে ইমপ্যাক্ট করবে, ঠিক আছে, বা হচ্ছে সমাজকে কিভাবে হচ্ছে ইমপ্যাক্ট করবে, বা কোনো একটা প্রজেক্ট সেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে কেমন আউটপুট দিবে, ঠিক আছে, সেই ব্যাপারগুলা চিন্তা ভাবনা করে আজকে আমাদের একটা কাজ হাতে নিতে হবে এবং সেই কাজের ইমিডিয়েট এবং হচ্ছে গিয়ে কি মানে আমাদের লং টার্ম যে ইফেক্ট সেটা অ্যানালাইসিস করেই কিন্তু আমাদের কাজটা অগ্রসর হতে হবে বা অগ্রসর করতে হবে। তো এভাবেই মেনলি হচ্ছে কি আমরা দেশকে এগিয়ে নিতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা যদি জাস্ট এক কথায় বলি পরিশেষে যে হচ্ছে তুমি আমি ও আমরা সবাই মিলেই কিন্তু আমাদের আগামীর বাংলাদেশ। তো আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে বেপরোয়া না হই, নিজের সৎ থাকি এবং অন্যদের সততার প্রশংসা করি, পাওয়ার প্র্যাকটিস না করি, দুর্নীতি না করি, অন্যদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হই, ভালো কাজে সহযোগিতা ও খারাপ কাজের প্রতিবাদ করি, নিজের পরিবারের মানুষের আয়ের উৎস সম্পর্কে প্রশ্নের মুখোমুখি করি, তবেই কেবল আমরা বুদ্ধিবৃত্তিক ও সামগ্রিক উন্নতি সাধন করতে পারব। তো আমি আশা করব আমরা, তুমি, আমি এবং আমরা সবাই মিলে আমরা হচ্ছে এই ব্যাপারগুলো সবসময় হচ্ছে গিয়ে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করতে চেষ্টা করব। আমরা কোনো প্রকার হচ্ছে সংঘাত, বৈরিতা, সহিংসতা ওই রকম কোনো কিছু চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি শান্তিপূর্ণ হবে এবং হচ্ছে গিয়ে দিনে দিনে উন্নতির দিকে এগিয়ে যাবে। তো এই ছিল হচ্ছে কি আমার দিক থেকে মেসেজটা। আশা করি হচ্ছে গিয়ে তোমরা এই ব্যাপারটা তোমাদের বাস্তব জীবনের প্রতিফলন করবা। এটা হচ্ছে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট, শুধুমাত্র স্টুডেন্ট অবস্থায় না, কর্মক্ষেত্রে ওইটা হচ্ছে প্রতিফলন করতে চেষ্টা করবা। এটা আবারও হচ্ছে গিয়ে রিকোয়েস্ট আকারে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার বিভিন্ন ক্লাস নিয়ে ক্লাসে আলোচনা হবে, দেখা হবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।